এখন আমি যখন তার সাথে চলে আসলাম ঢাকা থেকে, এটা তো আমার বাবার একদম পছন্দ হয় নাই। তার কথা হচ্ছে, কেন তুমি একটা ছেলে মানুষের সাথে আসবা? তো মার সাথে প্রচুর রাগারাগি করতেছিল। তো মা বলল যে সমস্যা কি, ও তো আমাদের বাসায় প্রায়ই আসে, আর রাজীব থাকতে তো আসতো, আর এখন ও তো চাচা হয় সম্পর্কে। তো মা এগুলা বুঝাইতে চাচ্ছিল বাবাকে যে কোনো সমস্যা নেই, সে ভালো ছেলে। বাট আমার বাবা খুব রেগে গিয়ে দেখলাম মাকে বলল যে এক জিনিস আমি চাই না এই বাড়িতে আরেকবার ঘটুক। তো এইটা শোনার পর না আমার যেমন কথাটা মানে কেমন জানি লাগলো, যে এক জিনিস বারবার ঘটুক এটা কেমন কথা। তো সবার সাথে মা খুব রাগারাগি, বাবা খুব রাগারাগি করলো। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আর তার সাথে আসবো না, এরপর থেকে আমি একাই যাব, এরকম আমি বাবাকে বললাম। তারপরেও মানে এই বিষয়টা নিয়ে বাবা দেখলাম মার সাথে খুবই মানে মেজাজ দেখাইতেছে বারবারই, যে তুমি কিভাবে পারলা এটা করতে। যাই হোক, তো এইভাবে গেল, তো সারাদিন চলে গেছে। আমি রাত্রে গিয়ে ছোটো চাচাকে ফোন দিছে, আমি বললাম যে কাকা, কি এমন মানে সমস্যা যেটার কারণে হচ্ছে যে আমি শুভর সাথে আসছি, এটা নিয়ে আজকে জানো না বাড়িতে কি হয়ে গেছে। বাবা অনেক রাগারাগি করলো, মাকে অনেক বকা দিল। তো আমার চাচা বললো যে যেটাই হোক আর যেটাই সমস্যা হোক, তুই এই বিষয় নিয়ে আর কথা বলিস না, আমি আসি তারপরে সব জানবি। তো এটা বলার পরে চাচা বললো কি, যাই বলস আর না বলস, তো ছোটো ফুপির সাথে একদম কথা বলবি না এইসব বিষয় নিয়ে। তো আমার না এটা শোনার পরে একদম থাকে না, যে কোনো জিনিস আপনাকে না করার পর আপনি না জানলে দেখবেন কিউরিয়াসিটিটা বেশি হয়। তো আমার মনে হলো তাইলে মনে হয় এই বিষয়ে ছোটো ফুপি কিছু জানে, তাকে গিয়ে আমি জিজ্ঞেস করি। তো এমন করতে করতে প্রথমে তো মাকে অনেকক্ষণ খুঁটাইলাম, জিজ্ঞেস করলাম যে মা একটু বলো কী হয়েছে। মা বলবে না। দাদুর রুমে গেছি, আমার দাদা এই বিষয়গুলো তেমন একটা জানে না, শুধু দাদি জানে। তো দাদিকে জিজ্ঞেস করছে, দাদুকে জিজ্ঞেস করছে, দাদু বলছে কই আমি তো এসব কিছু জানি না, কী হয়েছে, কিছুই হয় নাই, তোর বাবা এমনি চিলাচিলি করে। তো কেউ কিছু বলে না। তো রাত্রে ছোটো ফুপির রুমে গেছে খুব সাহস নিয়ে, যে ফুপিকে এখন জিজ্ঞেস করবো কী হয়েছে। যাওয়ার পর দেখি ফুপি মানে চুলে তেল দিবে, তেলের বোতল টোতল নিয়ে রেডি হইতেছে। তা আমি বললাম যে আসো ফুপি, আমি তোমার চুলে তেল দিয়ে দিই। তো একটু পামতাম মেরে মানে তেল টেল দিয়ে তাকে, তারপরে আস্তে আস্তে জানতে চাইলাম যে ফুপি একটা কথা জিজ্ঞেস করি, আমাকে তো কেউ বললো না, তো কী সমস্যা এমন, মানে বাবা যে আমাকে বললো যে এক জিনিস বারবার আমি চাই না এই বাড়িতে হোক। তখন ফুপি মানে অনেকক্ষণ চুপ করে থেকে তারপরে বললো যে এটা কেউ জানে না, তো তুই যেহেতু জিজ্ঞেস করতেছিস তো তোকে বলি। মানে সে হয়তো বা তার মানে পুরনো কথা সে ইজিলি আমার কাছে বলতে চাইলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো শুনি। তখন ফুপি বলল যে আমি শুভর যেই চাচা ছিল, মানে শুভর বাবারা হচ্ছে দুই ভাই, শুভর বাবা আর যে ওর ছোটো চাচা ছিল, তার সাথে আমার ফুপির রিলেশন ছিল। আর সে ছিল আমার বাবার খুব ভালো বন্ধু। তো ওই সুবাদে সে আমাদের বাড়িতে খুব আসা যাওয়া করতো। মানে এখন যেরকম অবস্থাটা, দাদু তখন বিদেশ থাকতো, যার কারণে বাড়িতে মানে এখন যেই নিষেধাজ্ঞাটা দাদু রেখেছে যে ছেলের বউরা বাইরের ছেলেদের সামনে যেতে পারবে না, এগুলো তখন ছিল না। আর মেজো চাচারও বিয়ে হয় নাই, শুধু আমার আম্মুর বিয়ে হয়েছে। তখন ফুপি হচ্ছে গিয়ে তাকে দেখে ফুপির খুব ভাল লাগতো, এবং আমার ফুপি তাকে পছন্দ করতো। তো সেই সুবাদে একদিন ফুপি তাকে একটা চিঠি লিখে প্রপোজ করে, যে শুভর ছোটো চাচাকে, যে আমি আপনাকে পছন্দ করি বা ভালোবাসি। তো সে ওই চিঠির উত্তর আবার ফুপিকে বলে যে হ্যাঁ সেও পছন্দ করে। তারপর থেকে তাদের প্রেম চলতে থাকে। এটা ফুপি যখন ক্লাস 9-এ পড়ে তখনকার থেকে মানে তাদের রিলেশনটা শুরু হয়। তো 9-এর বছর মোটামুটি চলে যায়। তারপরে ফুপি যখন ক্লাস 10-এ ওঠে তখন তার হচ্ছে গিয়ে সে বিদেশ চলে যাবে, কারণ আমাদের এরিয়াতে মোটামুটি সবাই দেশের বাহিরেই থাকে। তো এই কারণে তার বাবাও বাহিরে থাকতো দেশের, তাকে নিয়ে যাবে। আর শুভর বাবা ওই সময়টাতে দেশের বাহিরেই থাকে, এখন তাকে বিদেশ নিয়ে যাবে। তো সে সব কিছু গুছাচ্ছে ওই সময়টাতে। যে কোনো কারণে আর কি বাড়িতে ধরা পড়ে যায় যে ওনাদের দুজনের মাঝে কোনো রিলেশন আছে বা কোনো কিছু। বাবার চোখে এই জিনিসটা পড়ার পরে বাবা হচ্ছে ফুপিকে জিজ্ঞেস করে যে তুমি তোমাদের কি কোনো সম্পর্ক আছে কিনা বা কি, দুজনকে জিজ্ঞেস করে। তখন তারা স্বীকার করে যে হ্যাঁ আমাদের একটা রিলেশন আছে বা আমরা দুজনকে পছন্দ করি। তো যেহেতু তার বিদেশ যাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক হচ্ছিল ওই সময়টাতে, তাদের বাড়িতে আর কি বলা হয়। তো তাদের বাড়ি থেকেও কারো কোনো আপত্তি ছিল না, আমাদের বাড়ি থেকেও কারো কোনো আপত্তি ছিল না। তারপরে বিয়ের প্রস্তাব দেয়া হয় যে বিদেশ যেহেতু চলে যাবে তাহলে আগে বিয়েটা করে রেখে তারপরে যাক। কিন্তু সে হচ্ছে গিয়ে যাবে না, মানে বিয়ে করে রেখে বিদেশ যাবে না। শুভর চাচা বলতেছে যে সে বিদেশ থেকে আইসা তারপরে বিয়ে করবে, যে আমি তো এখনও টাকা পয়সা ইনকাম তেমন করি না, আগে আমি 2-1 বছর থেকে আসি, ওরও বয়স কম, ও আর একটু বড় হোক, তারপরে আমরা হচ্ছে গিয়ে আইসা আমি বিয়ে করব। তো এরকম বলে সবাই, যেহেতু বসে একসাথে
মিউচুয়ালি আমার দাদিও মানে তাকে খুব পছন্দ, ছোটোবেলা থেকে আসে, সবাই তাকে পছন্দ করে, ছেলে হিসেবে ভালো সবাই জানে। তো সবাই এই বিষয়টা রাজি হয়ে যায় যে ঠিক আছে, তাকে হচ্ছে বিদেশ থেকে আইসা তারপরে বিয়ে করবে। তারপর সে চলে যায়। এখন তাকে যেদিন এয়ারপোর্টে দিয়ে আসতে যায় আমার বাবা আর তার এক ভাই, তারা মানে দুইজন নিয়ে সে যেদিন চলে যাবে ওই দিন তার সাথে যায়। যাওয়ার পরে সে এয়ারপোর্টে আমার বাবাকে একটা চিঠি দিয়ে যায়। চিঠিটা আমার বাবা হচ্ছে সে তো চলে যায় ভেতরে। তারপরে বাবা আইসা বাসে যখন উঠছে আসার জন্য সিলেট, তখন বসে বসে চিঠিটা পড়ে। ওই চিঠিটার মধ্যে সে বলে যায় যে সে আমার ফুপিকে বিয়ে করতে পারবে না, এমনিতেই ফুপি তাকে পছন্দ করে বলছে, ফুপির মন রক্ষা করার জন্য সে তার সাথে মানে রিলেশনে ছিল, এখন সে বিয়ে করতে পারবে না। তো চিঠিটা দেখার পরে বাবা হচ্ছে তেমন কোনো রেসপন্স করে না, কারণ বাবার মনে হয় যে ঠিক আছে, বিয়ে করতে পারবে না তো পারবে না, আমাকে তো জানাইছে, এখন আর এই বিষয় নিয়ে কথাবার্তার দরকার নেই। পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে ওর বিয়ে মানে ফুপিকে বিয়ের সাথে দিয়ে দিবে, যেহেতু এত তো দূরত্ব থাকবে, আস্তে আস্তে ফুপিও হয়তো ভুলে যাবে ব্যাপারটা। তো বাবা জিনিসটাকে ততটা মানে গভীরভাবে দেখে নাই, রেখে দিছে। তো চিঠিটা বাবা রেখে দিছে, কাউকে জানায়ও নাই। তবে বাবা একটু কষ্ট পাইছে যে আমার বোনকে ঠকাইলো এরকম। তো এই বিষয়টা সে বাহিরে চলে যাওয়ার প্রায় 20-25 দিনের মাথায় একদিন আমার ফুপি স্কুলে ছিল, ওই সময়টাতে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে হসপিটালে নেওয়া হয়। ওইখান থেকে তারপরে বাসায় ওখান থেকে জানানো হয় যে আমার ফুপি 2 মাসের অন্তঃসত্ত্বা। এইটা শোনার পরে এখন তো এখানে তো ক্লিয়ার, তাদের যেহেতু রিলেশন ছিল, ফুপিকে জিজ্ঞেস করা হয় তখন সে তো শুভর চাচার কথাই বলছে যে বাচ্চাটা তার। কিন্তু এখন সে তো চলে গেছে, বিয়ের তো কোনো রাস্তা নেই, সে যে বিয়ে করবে না সেটাও বাবার কাছে বলে গেছে। পরবর্তীতে যখন তাদের বাড়িতে এই বিষয়টা জানানো হয়, তাদের মা বাবার মানে কোনো সমস্যা নাই, যে ঠিক আছে আমার ছেলে যেহেতু অন্যায় করছে আমরা এটা মেনে নিলাম। কিন্তু মেনে নিলে কি হবে, যার বাচ্চাটা সে তো মানবে না, সে তো বিয়েই করবে না, এটা বাবাকে বলে গেছে। তারপরে আমার বাবা হচ্ছে সবার কাছে যখন শোনে যে ফুপি কনসিভ করছে, তখন সবাইকে চিঠিটা দেখায় এবং বলে দেয় যে ও তো বিয়ে করবে না। তখন আমার দাদু ছিল দেশের বাহিরে, বাড়িতে আমার বাবাই ছিল, মেজো চাচাও তখন দেশের বাহিরেই থাকে। তারপরে হচ্ছে গিয়ে এটা এভাবে যখন মানে আস্তে আস্তে কথাগুলো ছড়ায়া যায়, শুভর বাড়ির লোকজন সবাই জানে, কিন্তু মানে আমার ফুপিকে এরকম করা হয় পরবর্তীতে যাতে কথাগুলো বাইরে না যায়। এই জন্য আমাদের যেহেতু 2 তালা বাড়িটা, ফুপির 2 তালার একটা রুমের মধ্যে ফুপিকে আটকে রাখা হয়। আর স্কুলে তাকে যেতে দেওয়া হয় না। স্কুল থেকে যখন খোঁজ খবর নেওয়া হয় বা স্কুল থেকে টিচাররা আসে যে এতদিন হয়ে গেছে, এসএসসি পরীক্ষা যেহেতু দিতে হবে, তখন হচ্ছে গিয়ে বাসার সবাই বলে যে ফুপি অনেক অসুস্থ, তাকে বলছে ডাক্তার বলছে কোনো পেরেশানি নিতে পারবে না, তাকে পড়াশোনা করাবে না, এরকম আর কি বলে দাদি। আর দাদি আর আমার আম্মু মিলে মানে ফুপিকে ওই রুমটার মধ্যে হাইড করে রাখে, কারোর সাথে দেখা করতে দেয় না, কেউ আসলে বলে ও ঘুমাইতেছে, উপর ওর শরীর ভালো না। বাট ওই সময়টাতে আমার ফুপি কনসিভ করছে। তো যখন 4-5 মাস হয়ে যায় তখন দেখা গেছে তাকে টোটালি উপর থেকে মানে 5-6 মাসের পরে আর নিচে নামতে দেখা যায় না। যতদিনে তার পেটটা দেখা যাইতেছিল না ততদিন সে টুকটাক আসতো, নিচে বসতো, বাট তারপর থেকে আর নিচে নামতে দেওয়া হয় না। এখন যে শুভর যে দাদা দাদি ছিল, মানে দাদা তো দেশের বাইরেই ছিল, দাদি ছিল, সে হচ্ছে গিয়ে বারবার এসে আমার দাদির কাছে মাফ চায় যে বোন আমার এরকম, আমার ছেলে এরকম করছে, তোমার মেয়েটার সাথে তো মাফ করে দাও। তখন সে একদিন এসে দাদিকে জানায় যে আমার হচ্ছে গিয়ে ওনার শুভর দাদির বাবার বাড়ির ওইখানকার ওনার কোনো এক ভাইয়ের ছেলে, তার হচ্ছে গিয়ে তারা খুবই গরিব, তাদের মানে একদম ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, দিন আনতে দিন খায় এরকম অবস্থা। তো ওই ছেলেটা শিক্ষিত, পড়াশোনা করে, তো বলতেছে যে ওই ছেলেটার কাছে ওকে বিয়ে দিয়ে দাও, আমি তাহলে কথাবার্তা বললেও রাজি হবে, আর তোমরা ওকে বিদেশ টিদেশ পাঠায় দাও বা ছেলেটার ভবিষ্যৎ করে দাও, এদিকে কলঙ্কটাও ঢেকে যাবে, কেউ জানবে না, আর আমার ছেলের তো কোনো গ্যারান্টি নেই, ওরা সে বসে থাকলে তার হবে না। তো এরকম মাকে বুঝায়, বলে বাবাকে অনেক বোঝায়। তো ওইভাবে আন্টি আর কি ওই যে শুভর যে দাদি উনি নিয়ে আসে, ওই ছেলেকে নিয়ে আসে, ছেলের বাবা মাকে নিয়ে আসে, তখন সব কিছু মানে ডিটেলসে তাদের কাছে সব কিছু জানানোর পরে তারা বলে যে ঠিক আছে সমস্যা নেই, যেহেতু আমার ওনার ছেলের ভবিষ্যৎ করে দিচ্ছে, ওনাকে দেশের বাইরে পাঠায় দিবে বলছে, তারপরে মানে সারা জীবন ফুপি এই বাড়িতেই থাকবে, এখানেই ফুপির ঘরটর সব থাকবে, তার শ্বশুর বাড়ি সে কখনো যাবে না। তারপরে তারা সবাই বলে করে রাজি করায়, বাবা ক্যাশ কিছু টাকাও দেয়। তো সব কিছু মিলেমিশে তারপরে ফুপিকেও অনেক বুঝায় রাজি করায়, ফুপি অনেকবার মানে জীবন দিবে, মরে যাবে এরকম করতে গেছে। তো সবাই বুঝাইছে যে না, ওর জন্য তুমি কেন মরবা। তারপরে এক সময় সেও রাজি হয় যে ঠিক আছে
আমি হচ্ছে ওকে বিয়েটা করব। তো বিয়ে করে এরপরে সবাইকে জানানো হয় যে ওনাদের অনেক আগেই কাবিন হয়ে গেছে, এখন হচ্ছে ওনার হাজব্যান্ড বিদেশ চলে যাইতেছে, উনি কনসিভ করছে। পরবর্তীতে আর কি এরকমই যে শ্রমিক ভাইয়া যে ফুপির যে বড় ছেলে, সেটা হচ্ছে শুভর চাচাতো ভাই। এটা তখন আমি জানলাম। বললো যে বাচ্চাটা হওয়ার পরে উনিও বিদেশ চলে যায়, কিন্তু ফুপি তখন আমাকে খুব কান্না করছিল আর বলতেছিল যে যে যাই বলুক এখন অবধি মানে তার চাচা আর কোনোদিন বাংলাদেশে আসে নাই, কারোর সাথে কোনো কথাও বলে নাই, সে আর কখনো আসে নাই দেশে, যে আমার ফুপি যে তাকে একটা প্রশ্ন করবে। তো আমার ফুপির মানে খুব কান্না করতেছিল আর বলতেছিল যে যাই বলুক সবাই তোকে অনেক খারাপ বলতেছে, কিন্তু আমি ওকে এখনও ভালোবাসি। আর আমার শ্রমিকের দিকে তাকাইলে আমার ওর কথা মনে হয়, আমি শ্রমিকের মুখের দিকে তাকাই সারা জীবন বেঁচে আছি। আর আমার যে ফুপা, যার সাথে বর্তমানে ফুপির হাজব্যান্ড, সেও বিদেশ থেকে সহজে আসে না। 7-8 বছরে আমার মনে হয়, আমার ছোটোবেলা থেকে তাকে আমি একবার কি দুইবার দেখছি সে দেশে আসছে। ফুপির সাথে তার ওইরকমভাবে মিলতাল নাই বললেই চলে। তারপরও জীবন কাটতেছে, তাদের একটা মেয়ে হয়েছে। তো এইভাবে হচ্ছে গিয়ে ফুপির কথাটা ফুপি আমাকে বললো, এই হচ্ছে কারণ যার কারণে আমার বাবা চায় না যে ওই বাড়ির কোনো ছেলের সাথে আমরা মিশি বা এই ধরনের কোনো কিছু দ্বিতীয়বার বাড়িতে হোক। বাট দ্বিতীয়বার তো সেই কাহিনী ঘটে গেছে। এখন এগুলো শোনার পরে আমার তো জাস্ট হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি বলতেছি এটা কি করছে চাচা, এখন যদি বাবা এই কথা শোনে আমার বাবা তো মরে যাবে। এর মধ্যে ফুপি আবার আমাকে বলল যে যাই হোক, আর অনেক কিছু বললাম, তো আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? তখন আমি বললাম যে কী চাইবা বলো। তখন সে বলতেছে তোর তো রাজীব তো তোকে কোথাও নাকি বিয়ে দিয়ে দিছে বলতেছে, তো বিয়ে দেখার যাই করুক, এই বিয়ের তো আর কোনো দাম নাই, যেখানে বাবা মার কেউ নাই, কোনো মত নাই, তুই হচ্ছে গিয়ে আমার শ্রমিককে বিয়ে করবি। আমি শ্রমিককে তোর কথা বলবো, আমি চাই যে শ্রমিক সারা জীবন আমার কাছে থাক, অন্য বাড়ি থেকে একটা মেয়ে এনে দিব, তারপরে ওকে নিয়ে চলে যাবে, বা বউটা আমার মন মতো হইল না, তখন আমি বাঁচতে পারবো না। এই জন্য আমি চাই তুই আমার শ্রমিককে বিয়ে কর, যাতে আমার বাকি জীবনটা আমি শ্রমিকের মুখের দিকে তাকায় কাটাইতে পারি। তা আমি ভালো মন্দ কিছুই বলি নাই। তখন হচ্ছে গিয়ে এখন মরার উপরে খাড়ার ঘা। একদিকে তো মানে কি এক কাহিনী জানলাম, যেটা যাই না আমার পায়ের নিচের মাটি সরে গেছে, তার মধ্যে সে বলতেছে শ্রমিককে আমাকে বিয়ে করতে। তো আয়শা তো আমার মাথায় একদম বাজ পড়ে গেছে। পরে তো আমি আবার ওই রাত্রেই চাচাকে ফোন দিছি 1টার সময়। তো সে ফোন রিসিভ করে বলতেছে কী হয়েছে, আমি বললাম এমন এমন ফুপি তো আমাকে সব কিছু বলছে। তো অনেক বকা দিল চাচা আমাকে যে তুই তো অনেক পাকনামি করতেছিস, তুই সব জিনিস ঘাটতাছিস, আমি আগে আসি তারপরে শুনিস। তো এইরকম বললো। তারপরে তো আমি এটা নিয়ে খুব টেনশন করতেছিলাম। এখন আমি তো আর শুভকে এগুলো বলতে পারি না, কারণ সে যেহেতু জানে না যে আমার সাথে তার, আমি জানি যে সে আমার হাজব্যান্ড, এই কথাটা তো এই জন্য তাকে আমি আর কিছু বলতে পারতেছি না, নিজের সাথে নিজে যুদ্ধ করতেছি। তো এইভাবে যেদিন আমি ঢাকা থেকে আসলাম ওই দিনটা তো চলে গেল। পরের দিন হয়েছে যে সে হচ্ছে ঢাকা চলে যাবে, শুভ তো আমাকে দিয়ে চলে যাবে ঢাকা। তো আমাকে ফোন দিছে বিকেলবেলা, আজান মাগরিবের আজান একটু আগে ফোন দিয়ে বলতেছে যে তুই একটু ছাদে আয়, আমি তো চলে যাব, ছাদে আয় তোকে একটু দেখি। তো আমি তো আর, আপনি আমাকে কেন দেখবেন সেগুলো কেন বলবো, সে আমার হাজব্যান্ড, আমাকে দেখতে চাইতেই পারে। আমি না ছাদে উঠে গেছি। তো ওই সময়টাতে বাবাও ছাদের অপর পাশটাতে বাবা ছিল, এটা আর আমি খেয়াল করি না। আমি ছাদে গেছি, ফোন কানে নিয়ে তাদের বাড়ির ওই কর্নারটাতে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে তো নিচে সে দাঁড়ায় আছে, সে ওইখান থেকে আমাকে দেখলো, আমি এখান থেকে তাকে দেখলাম। আর বাবা মাঝখান থেকে এসে দেখে ফেললো যে আমি আর সে আমাকে দেখতেছে। বাবা তো পুরা মানে ঘরে আইসা আগুন ধরাই দিতেছে পুরা, মানে বাবা পুরো সন্দেহ করে নিছে তার আর আমার মাঝে কোনো রিলেশন আছে। তো আমি তো বাবাকে কী বলবো, আমি কিছুই বলিনি, চুপ করেছিলাম। তো আমার মা খুব জোর দিয়ে খুব বড় গলায় বলতেছিল না এরকম কিচ্ছু না, তুমি অযথা ভাবতেছো, এরকম কিছুই না, আমি কিছুই বলি নাই। তো যাই হোক, এরপর থেকে তো আমি আর ছাদে ওঠা বন্ধ করে দিলাম। বাবা যে 8 দিন ছিল, ওই 8 দিনে আমি একদিন আর ছাদে উঠি নাই, যে যা মন চায় তা হয়ে যাক, আমি ছাদে আর উঠবো না। এরপরে শুভ ঢাকা চলে গেছে, বাবা দেশের বাইরে আবার চলে গেল, সব কিছু ঠিকঠাক মতো। এখন বাবা যেহেতু মানে স্ট্রিক্টলি না করে গেছে আমি যাতে শুভর সাথে ঢাকা না যাই বা না আসি, তো মা আমাকে বলতেছে যে তুই একাই চলে যা বাসের টিকিট করে। তো আমি হচ্ছে গিয়ে ঢাকা থাকি 3-4 বছর, 5 বছর হয়ে যাচ্ছে, বাট আমি তো কোনো দিন একা এখন পর্যন্ত যাইই নাই, সবসময় তো ওই আমাকে নিয়ে যায়। এখন আমি করলাম কি, ওকে ফোন দিলাম যে আমি তো কালকে ঢাকা যাব, বাবা আপনার সাথে যেতে না করছে। তো বলতেছে তো কীভাবে যাবি, তুই বাসা থেকে বল যে তুই বাসে করে যাবি, তুই আয় এখানে, যে বাসের কাউন্টারের দিকে আয়, তারপরে আমি নিয়ে যাবো না, আমি ওখানে আসতেছি। তারপরে তার সাথে আমি ঢাকা চলে আসলাম, আমার জীবন আবার চলতে থাকলো নর্মালি। এভাবে 7-8 মাস চললাম তার সাথে, ফোনে এখন রেগুলার কথা হয়, আর মানে কোনো প্রবলেম নেই। এইভাবে আমার
মোটামুটি চলে গেল 7-8 মাস এরকম চলার পরে। তো আমি যখন ফাইনাল ইয়ারে পড়ি তখন একদিন হুট করেই এর মাঝে শমিক ভাই আমাকে মাঝে মাঝে ফোন দেয়। তো একদিন আমি শমিক ভাইকে বললাম যে আপনি কি কাউকে পছন্দ করেন? তখন বলল যে বা মা তো তোরকে বিয়ের কথা বলতেছে, এখন তুই কি বলিস? তো আমি বললাম যে আমি আপনাকে বিয়ে করতে চাই না। তো সে জিজ্ঞেস করতেছে যে কেন বিয়ে করতে চাস না তুই আমাকে? তখন আমি গিয়ে বললাম যে না, আপনি আমার ভাই থাকেন, কেন আবার বিয়ে শাদী করে দুজনের মাঝে একটা সম্পর্ক বাড়ানোর কি দরকার, আর আমার এগুলো পছন্দ না। তখন গিয়ে সে বলতেছে যে ঠিক আছে, তাহলে আমি মাকে বুঝায় বলবো না যে এই কথার আর যেন না বলে, আমাদের বিয়ে শাদীর দরকার নেই। তো ওই জায়গা থেকে আমিও নিশ্চিন্ত। আমার ফুপি পাগল হয়ে গেছে, সে শমিক ভাইকে প্রচুর প্রেশার দিতেছে, অনেকই করতেছে। তখন সে একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি গিয়ে রাজি হয়ে যাও। মাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মা মানতেছে না যে আমি তোমাকে বিয়ে করব না, এটা বলছি। মা বলতেছে কেন বিয়ে করবি না, আমাকে অনেক বুঝাইতেছে, তা আমি আমার মার মনে কষ্ট দিতে পারবো না, তুমি রাজি হয়ে যাও, তোমার কি সমস্যা? আর তোমার বিয়ে হয়েছে কার সাথে না কার সাথে বিয়ে হয়েছে, ওইটা ডিভোর্স হয়ে যাবে, সমস্যা নেই। তো আমি ওই যে কথা বলতে বলতে অনেক সময় দেখবেন যে আমরা অনেক কথা বলে ফেলি যেটা আমরা বলতে চাই না। তো আমি গিয়ে বলে দিচ্ছি যে না, আমি তো আপনাকে যার সাথে না তার সাথে যার সাথে বিয়ে দিচ্ছি আমি জানি আমি তাকে ভালোবাসি। আমি তাকে না এটা বলে দিছি কথার স্পিডে। তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি ভালোবাসো মানে, তুমি জানো তাহলে না? হ্যাঁ জানি। তা আমি ভাবি নাই সে যে একদম বাড়িতে আবার ফোন দিয়ে এটা বলে দিবে যে আমি জানি কার সাথে আমার বিয়ে হয়েছে। তো সে মুহূর্তের মধ্যেই বাড়িতে ফোন দিয়ে এটা বলে দিছে। সে আমাকে ফোন দিছে সকালের দিকে, তখন আমি ভার্সিটিতে যাব ওই সময়টাতে। দুপুরে ভার্সিটি থেকে আসছি, যখন আসার পরে শুনতেছি যে আমার যে বড় আপু, ফুপির যে বড় মেয়ে, সে বলতেছে আসতেছে সবাই দেশে থেকে, কার সাথে বিয়ে হয়েছে সেটা নাকি জানো, তোমার কপালে আজকে শনি আছে। আমি বলি কি বলো? বলি শমিককে কি বলছিস? আমি বললাম হ্যাঁ এটা বলছি। তো বলতেছে যে শমিক বাসায় বলে দিছে তোর মা আসতেছে, তোকে এখন ইচ্ছা মতো দিবে কেলানি। আমার তো হাত পা কাঁপাকাঁপি উঠে গেছে। আল্লাহ, মা আসলে তো আমাকে মাইরেই ফেলবে। এমনি এই মহিলা আমাকে যেই মারতেছে, কথায় কথায় মারে। আর সে আগে থেকে টার্গেট করে রাখছে যে হয়তো আমি ভালোবাসি, চাচা বিয়ে দিছে। এখন আমি বলছি আবার হ্যাঁ আমি ভালোবাসি, আবার আমি চিনি। তা আমি কি করব ছটফট করতে করতে ভেবে না পেয়ে তখন আমি করছি কি, আমার ব্যাগটা নিছি, আর গিয়ে আমার যে প্রয়োজনীয় যে সার্টিফিকেটগুলো ছিল ফুপিদের ওইখানে, যত আইডি কার্ড, প্রয়োজনীয় যত কাগজপত্র সব কিছু নিয়ে গুছাইয়া আস্তে করে আমার একটা ব্যাগ নিয়ে, যেটা নিয়ে আমি কলেজে যাই, ওই ব্যাগের মধ্যে এক সেট জামা নিয়ে বের হয়ে গেছি। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে তার বাসার নিচে গেছি। যাওয়ার পরে তার বাসায় উঠে গিয়ে দেখতেছি রুম লক করা। এখন পরে তাকে ফোন দিলাম, আপনি কই? বলে আমি একটু দূরে আছি। কেন, কি দরকার? আমি বললাম আমি তো আপনার বাসার এখানে আসছি। তুই আমার বাসার এখানে কেন আসছিস? আমি বলি না, যে আমি তো আসেন তারপরে বলবো, আপনি তাড়াতাড়ি আসেন। তো সে বলতেছে আমি যেখানে আছি ওইখান থেকে আসতে আমার কমপক্ষে 1-1.5 ঘন্টা লাগবে, তাই তুই থাক, নাহলে বাসায় চলে যা, কালকে কথা বলি। এখন আমি তো ফোনে আর তাকে বলি নাই, তো কথা তো কালকে বলা যাবে না, আজকেই বলতে হবে। আমি তো অনেক বড় অন্যায় করে ফেলছি। তো আমি ওই তার রুমের সামনে যে সিঁড়ির মধ্যে বসেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকলাম। তারপরে সেই রাত্রের 8টার দিকে সে আসছে। আসার পরে সে দেখে আমি বসে আছি। তুই এখানে কেন বসে আছিস? তাড়াতাড়ি গেট খোলেন, ভেতরে চলেন। আর ভেতরে যাওয়ার পরে তাকে আমি এখন কি বলবো? এখন তাকে তো আমি জানাইতে পারবো না যে সে আমার হাজব্যান্ড, এই জন্য আমি বলে দিছি। তা আমি বলি কি, বাসা থেকে সবাই আসতেছে, মা ফুপি ওরা সবাই আসতেছে, আমাকে নাকি ফোনের মধ্যে শমিক ভাইয়ের সাথে বিয়ে পড়াই দিবে। এই কথা আমি মিথ্যা কথা বলি যে আমি তো শমিক ভাইয়াকে বিয়ে করতে চাই না। তো সে আবার বলতেছে যে কেন শমিক ভাইকে বিয়ে করতে চাস না? বিয়ে দিয়ে দিলে বিয়ে করে ফেল, সমস্যা কী? তখন আমি বললাম না, আমার শমিক ভাইকে বিয়ে করতে ইচ্ছে করে না, আর আমি তাকে বিয়ে করবো না। চাচা বলছে না আমাকে কারোর সাথে বিয়ে দিছে, আগে দেখি কার সাথে বিয়ে দিছে, যদি তাকে পছন্দ না হয় তখন গিয়ে তাকে ছেড়ে দিয়ে শমিক ভাইকে বিয়ে করবে। একটা মানুষ কয়জনকে বিয়ে করবে? আমি আবার তাকে এরকম বললাম। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, এখন তুই এখানে আসছিস কেন? আমি বললাম এখানে কেন আসছি জানি না, আমি তো ঢাকায় আর কাউকে চিনি না, আমি যদি বাড়িতে থাকি আজকে তাহলে আমাকে জোর করে ওরা বিয়ে দিয়ে দিবে। তো গিয়ে তো তুই এখানেই থাকবি? আমি বললাম হ্যাঁ, অন্তত পক্ষে তো আপাতত থাকতে থাকি, তারপরে দেখি বাসা থেকে কি হয়। এখন তো তাকে তো আর কিছু বলি না, আমি তার বাসায় তারপরে থাকতেছি, ফোন তো বন্ধ করে রাখছি, কারণ মা যদি টের পায় যে আমি কই, আমার মেরে ফেলবে মোট কথা। তারপরে তারা আসছে, ফুপিদের বাসায় এসে দেখে আমি নাই।
তা আমার যে ফুফাতো বোন ছোটোটা, বেচারিকে একদম ধোয়াশারা করছে, ইচ্ছা মতো বকাবকি করে যে তুই সব জানিস। ও আসলেই সব জানো, ওরে আমি বলেই আসছি আমি শুভর বাসায় যাইতেছি। ও আমাকে সব গুছায় টুছায় দিছে, ওর কাছে টাকা ছিল, ওইখান থেকে আমাকে 1,000 টাকা দিছে, তারপরে আমি গেছি। তো ও অনেক বকা টকা খাওয়ার পরেও বলে নাই, পরে ও আমাকে একটা ফোন দিয়ে শুধু বলছে যে আপু আমি হচ্ছে গিয়ে কাউরে কিছু বলি নাই, ওরা চলে গেছে। তা আমি ফোনটা খুলি, আমার কাউরে প্রয়োজন হলে ফোন দিয়ে আবার ফোনটা বন্ধ করে রাখি। তো এর মাঝে আমার ফোনে তো তারা ফোন দিতে দিতে পাগল হয়ে যাইতেছে। পরে তারা একদিন থাইকে আমার না খুঁজে পায়া, তখন তারা মানে আমাকে থাকে না যে তেজ্যপুত্র করে দিলাম, এরকম একটা ব্যাপার থাকে না। আমার মা আমার এটা মানে ভেবে নিছে, আর বাবাকে জানাই দেওয়া হয়েছে। বাবা বলছে মরুক, ও যেখানে ইচ্ছা সেখানে থাকুক, আর কোনো খোঁজ খবর নিবা না, ওকে কোনো খরচপাতি কিচ্ছু দেওয়া হবে না, ও জাহান্নামে যাক, ওর মতো মেয়ের আমার দরকার নেই। তো সবাই আমাকে মানে এক কথায় ত্যায্য করে দিচ্ছে, আমাকে কেউ পরিচয় দিবে না। এটা আবার আমার যে ফুফাতো বোন ছোটোটা, ও আবার বলল। তারপরে যে বড় আপু আবার ফোন করছে, ফোন করে আমাকে অনেক বুঝাইলো যে চলে আয়। আমি বললাম যে না ফুপি, আমি আসলে মা আমাকে মেরে ফেলবে, আর এটা তোমরাও জানো আমিও জানি, আমি এখন আসবো না, ছোটো চাচা বিদেশ থেকে আসলে তারপরে আমি একবারে বাড়িতে আসবো। এটা বলে তারপরে থাকতে থাকলাম শুভর কাছে। তারপরে ছোটো চাচাকে ফোন দিয়ে এর মধ্যে আবার বললাম যে চাচা তুমি একটু ওরে বুঝাইয়া বলো শুভরে, যেহেতু তুমি আমার বলতে না করছো যে আমি জানি। কারণ ও হচ্ছে এমন একটা ব্যাপার যে আমি যদি ওকে বলে দিই যে হ্যাঁ আমি সব কিছু জানি, ও হচ্ছে কারো তোয়াক্কাও করবে না। আর আমাদের নতুন করে বিয়ের সাথে হোক বা ফ্যামিলি মেম্বাররা জানুক, এগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা থাকবে না। ও আমার সাথে মানে ঠিক আছে, ও যেহেতু আমাকে পছন্দ করে আমরা আমাদের মতো থাকি। কিন্তু এটা তো আসলে আমি বা আমার ছোটো চাচা আমরা এটা চাই না। আমরা চাই যে দুই ফ্যামিলির মাধ্যমে মানে মিল হয়ে তারপরে সুন্দর মতো আবার বিয়েটা হোক বা বিয়ের অনুষ্ঠানটা হোক। যাই হোক, তারপরে অনেকটা সময় এরকম কাটলো। তো তার বাড়িতে আমি থাকলাম, আমার ফাইনাল সেমিস্টারের পরীক্ষাটা দিলাম। পরীক্ষা যখন আমার পরীক্ষা চলতেছে ওই সময়টাতে চাচা কাগজপত্র পাইছে। তো চাচা বললো যে ঠিক আছে, আমি তো কাগজ হাতে পাইছি, কিন্তু আগে তুই পরীক্ষা শেষ কর। কারণ হচ্ছে গিয়ে শুধু শুধু বাড়িতে যাবি, একটা ঝামেলা হইলে বছরটা পুরো বাদ হয়ে যাবে, তার চেয়ে ভালো তুই পরীক্ষাটা শেষ কর, আমি আর 1 মাস পরে আসি। তারপর পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে চাচা হচ্ছে গিয়ে দেশে আসতে, তো চাচা আবার মানে সে যেহেতু চাইছে, আর আমার বাবাও মানে এরকম একটা জব করে যেখানে যে বললে বাবা অনায়াসে ছুটি নিয়ে আসতে পারবে দেশে। বাবাকে বলে ফোন দিয়ে যে ভাই তুমি ইমার্জেন্সি 15 দিনের জন্য হইলেও বাংলাদেশে আসো, আমি আসতেছি। তো এখন তো সবার মাথায় মানে বাজ পড়ে আছে, বাড়ির একমাত্র মেয়ে, তার উপরে এই কাহিনী করে বসে আছে, কি হয়েছে সেটা জানবে। তো বাবাও ছুটি নিয়ে চলে আসে, মেজো চাচি আসছে বাড়িতে, আর চাচা আসবে কালকে। তো আমাকে হচ্ছে গিয়ে চাচা বলে যে তুই শুভর সাথে যা, বাকিটা হচ্ছে আমি আগে বাড়িতে যাই, তারপরে তুই শুভর সাথে আয়। তো চাচা আজকে চলে আসছে, রাত্রের বেলা বাসায় চলে গেছে, আমরা আর আজকে যাই নাই। পরদিন সকালে বাড়িতে গেলাম। এর মাঝে আমি যে ছিলাম শুভর সাথে প্রায় আমি 9 মাসের মতো ছিলাম। এই 9 মাসের মধ্যে আমাদের অনেক সময় এরকম হয়েছে যে আমি অনেকবার চাইছি যে বলে দিই, বা সে অনেকবার চাইছে হয়তো বা আমাকে বলে দেখ, বা অনেক কন্ট্রোল করে সুন্দর মতোই ছিলাম। ওইখানে অনেক সুন্দর একটা 9 মাসের অনেক সুন্দর একটা স্টোরি আছে, ওইটার মানে বাদ দিয়ে এখন এইভাবে থাকি। এখান থেকে শুরু করি। তো চাচা আসলো, আসার পরে চাচা ফোন দিছে যে আয় তোরা। তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে চাচা আমাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে গেল, আর শুভ আবার ওদের বাড়িতে গেল যে ওর বাবা মাকে নিয়ে আসার জন্য, ওর মাকে নিয়ে আসার জন্য, ওর বাবা তো দেশে নাই। তারপরে গিয়ে ওর মাকে নিয়ে আসলো, আর আমার চাচা তো আমাকে নিয়ে ঘরে ঢোকার সাথে সাথে আমার মা মানে 2-4টা লাগাই দিছে আমাকে, একদম গালগুল ফাটাই দিছে। এর মধ্যে আমি তো কান্না করতেছি, ভয়ে তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। বাবা তো একদম রাগ হয়ে আমাকে জাস্ট গালাগালি করতেছে যে এত সাহস কেমনি হয়ে গেছে। তো সবাই মানে সব দোষ আমার উপরে দিতেছে। তারপরে আসলো শুভ, ওর মাকে নিয়ে যখন আসছে তখন মানে 70% কনফার্ম হয়ে গেছে সবাই যে তাহলে আমার বিয়ে শুভর সাথে হয়েছে। এখন তো সবাই ভাবতেছে আমার সাথেও রিলেশন ছিল, আমি চাচাকে বলছি আমাকে বিয়ে দিয়ে দিছে, বাট ব্যাপারটা তো এরকম না। তারপরে চাচা হচ্ছে ডিটেলসে সব কিছু বললো যে এমন এমন শুভ ওকে ছোটোবেলা থেকে পছন্দ করে, আর ও খুব ভালো, ওকে খুব ভালো রাখবে। এখন তোমাদের বললে তো কোনোদিনও তোমরা আপোষে এই বিয়েটা দিতে না, আর আমি যদি দেশ থেকে যখন চলে গেছি তখন যদি আমি এভাবেই চলে যেতাম, তোমরা হয়তো ওকে কোথাও না কোথাও বিয়ে দিয়ে দিতে, শুভ হয়তো জোর করে এখানে এসে ওকে বিয়ে করতে পারতো না। এই কারণে আমি ভাবছি যে না ঠিক আছে, আমি
রেজিস্ট্রি অফিস থেকে কাগজ এনে ওকে দিয়ে সই করাইছে আমার রুমে ডেকে নিয়ে। ও এটা কিছুই জানে না। ও জানতে পারছে এই 2 বছর হয়েছে, কিন্তু ও 2 বছরে ও আর কাউরে কিছু বলে নাই যে এটা তো আর সম্ভব না, আমি আসলে বলবে। অনেক অনেক মানে ঝগড়াঝাঁটি, অনেক অশান্তি, চিল্লাচিল্লি। শুভর মা কিছুই বলে নাই। শুভর মা শুধু শুভকে বলছে যে তুই এটা না করলেও পারতি, এমনিতেই পুরনো ঘা আবার নতুন করে কেন তুই নাড়া দিলি, তুই তো সব কিছু জানোস। তো সে বলতেছে আমি এত কিছু জানি না, আমি ওকে ভালোবাসি, বিয়ে করে ফেলছে, আমি এখন আমার বউ নিয়ে সংসার করব। তো আমার মা মানে ঘুরে ঘুরে আমাকে মারতে আসতেছে বারবার। তো তখন শুভ খুব রাগ হয়ে যায়, মানে সে খুব জোরে আমার মাকে একটা ধমক দেয় যে আপনি ওর গায়ে এত হাত তোলেন কেন, এই যে 4 বছর যাবত আপনি ওকে মারতেছেন, আমি খালি দেখতেছি, কিছু বলতেছি না, আর একটা আবার ওর সামনে আসবেন না, ওর গায়ে হাত দিবেন না। তো এটাতে মানে আমার বাবা খুব রাগ হয়ে যায়, আমার মেয়ে আমি মারবো, তুমি এখানে কেন কথা বলো, তোমাকে কি মেয়ে দিয়ে দিছি নাকি। মানে অনেক অনেক কাহিনী চলতে থাকে। শেষে আমার বাড়ি থেকে কেউ কিচ্ছু রাজি না, তারা আমাকে বিয়ে দিবে না, দেবেই না। তাদের কোনো মাথা ব্যথা নেই যে না আমরা ঠিক আছে, বিয়ে যেহেতু মেয়ে বিয়ে করে ফেলছে কোনো সমস্যা নাই, আমরা আবার ডিভোর্স করায় ফেলবো, ডিভোর্স করায় আমাকে শমিকের সাথে বিয়ে দিবে। এটা হচ্ছে আমার বাবার ডিসিশন যে না, শমিকের সাথে ওকে বিয়ে দিব আর শুভর কাছ থেকে ডিভোর্স করাই দিব। এখন এখন আমি কি করবো, আমি তো কিছুই করতেছি না, আপাতত আমি চুপচাপ দাঁড়ায় আছি। তখন শুভর যে মা, সে বা শুভর দাদিও আসছে ওই সময়টাতে। আসার পরে তারা দুইজনে আমার দাদার হাতে ধরে অনেক রিকোয়েস্ট করে, বাবাকে অনেক বোঝায় যে একজনের শাস্তি আরেকজনকে কেন দিবা, তোমার মেয়েটাকে শুভ অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসে, বা সবাই তো আর একরকম না, যেটা করছে ওর চাচা ওইটা যে ও করবে সেটা তুমি কিভাবে ভাবতেছো, অনেক বোঝানোর চেষ্টা করে। বাট আমার বাবা মানবেই না, তার বোনের জীবন নষ্ট হয়ে গেছে এই চিন্তা করে। এরপরে বাবা তাদের অনেক অপমান করে। পরে চাচা হচ্ছে গিয়ে শুভকে বলে যে তুই যা, আপাতত তো যেহেতু জিনিসটা বাড়িতে মাত্র জানানো হয়েছে, শ্রমিকের সাথে, শ্রমিক রয়েছে দেশের বাহিরে, ওকে বিয়ে দিয়ে দিবে বললেই তার বিয়ে হয়ে যাবে না, তুই এখান থেকে যা, বাকিটা দেখতেছি আমি, আর ডিভোর্স করানো এত সম্ভব না। ওইদিকে আমার বাবা মানে ফোনে উকিলকে বলে টলে সব কিছু মানে রেডি করতেছে, ডিভোর্স করায় ফেলবে। তো এভাবে মানে তারপরে শুভর মাকে নিয়ে এখান থেকে চলে গেল, আর আমার কাছ থেকে আমার ফোন নিয়ে গেল বাবা। আমাকে নিয়ে প্রায় মানে রুমের মধ্যে বন্দি করার মতো, শুধু আমি ঘরে থাকবো, ছাদেও যেতে পারবো না, ছাদে গিয়ে আবার শুভকে যদি দেখি, রুমে থাকবো, আমার খাবার দেওয়া হবে রুমে, এরকমভাবে আমাকে নেওয়া হলো। যেহেতু আমার পরীক্ষা শেষ, ঢাকাতে আর আমার কোনো কাজও নাই, তো আমি এভাবে থাকতে থাকলাম। আর চাচা, আমার মাও মোটামুটি সম্মতি ছিল, যে পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন মা বলতেছে ঠিক আছে, শুভ তো ভালো ছেলে, শিক্ষিত, এখন নিজে ব্যবসাও করতেছে, ওদের তো কোনো সমস্যা নাই, একটা ভুল নয় হয় অতীত করে ফেলছে, ওটার জন্য কী হচ্ছে, কিন্তু আমার বাবাকে কে মানাবে। তো বাবার কথা যে সে 1 মাসের ছুটিতে আসছে, 1 মাসের মধ্যে সে আমাকে যেইভাবে হোক ফোনের মধ্যে ইসের সাথে বিয়ে দিবে, শ্রমিকের সাথে বিয়ে দিবে, আর শুভর সাথে ডিভোর্স করায় তারপরে সে যাবে, আর প্রয়োজন হলে আমাকে সেই শ্রমিকের কাছে পাঠিয়ে দেবে ও বাহিরে, ওইখানে আমার যেহেতু পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, কাগজ টাগজ ঠিক করে ওইখানে পাঠিয়ে দেবে। এটা মানে বাবাকে বোঝানো একদম অসাধ্য হয়ে গেছিল। তারপরে আমাকে তো বন্দি করেই রাখছে। তো এইটুকুই ছিল কাহিনীটা, বাকিটা হচ্ছে আমরা 4 নম্বর পর্বে শুনবো। আর কেমন লাগলো গল্পটা সেটা তো অবশ্যই জানাবেন, আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যদি আরও এরকম গল্প শুনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আর গল্পটা কেমন লাগতেছে সেটা কিন্তু সবাই বলবা, আমার তো বেশ মজাই লাগতেছে। আর গল্পটা কার বা কে লিখে পাঠাইছে, কোত্থেকে পড়তেছি, সব কিছু আপনাদেরকে শেষ পর্বে জানায় দেওয়া হবে। তো যারা এটা নিয়ে খুব আকর্ষণ বা আগ্রহে আছেন যে আপু এটা কার গল্প, কে কী, তো তাদের মন খারাপ করার কিছুই নাই, আমি শেষে একবারে জানাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।